তুলে ধরা। এখানে অলৌকিক ঘটনা এবং ভৌতিক অভিজ্ঞতাগুলোকে স্টোরি টেলিং এর মাধ্যমে তুলে ধরা হয় এবং ঘটনাগুলো অনুভব করতে হেডফোন ইউজ করবেন। আজকে আমাদের তৃতীয় এপিসোডে আছে দুটো জমজমাট ঘটনা। প্রথম ঘটনাটা পাঠিয়েছে সায়ন এবং সায়নের পাঠানো এটা দ্বিতীয় ঘটনা। এই ঘটনাটা সায়নের এক দাদার সাথে ঘটেছিল, যার নাম হলো সৌরভ। ঘটনার সূত্রপাত সৌরভের দাদার সুইসাইড করার পর থেকেই। সৌরভের দাদা ওকে খুব ভালোবাসতো, তাই মৃত্যুর পরেও ওকে শুধু দেখাই দেয়নি, বিভিন্নভাবে সৌরভকে নিজের কাছে নিয়ে যাওয়ারও চেষ্টা করত এবং শেষে এর পরিণতি এতটা ভয়ঙ্কর হয়ে যাবে সেটা কেউ ভাবতেও পারেনি। তো সায়ন যেইভাবে ঘটনাটা বলেছে আমি ঠিক সেইভাবেই তুলে ধরছি। আগের বছর ডিসেম্বরে আমরা, অর্থাৎ আমি, মা, বাবা, বোন এবং সৌরভ দা ও তার স্ত্রী একসাথে পুরী ঘুরতে গিয়েছিলাম এবং ওইখানেই সৌরভদার মুখ থেকে এই ঘটনাটা শুনি এবং ঘটনাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে বেশ কিছুদিন ওই দৃশ্যটা চোখ বন্ধ করলেই ভেসে উঠত। সৌরভদার পরিবারে ছিল তার মা, বাবা, দাদা, বৌদি ও তার স্ত্রী। খুব সুখী পরিবার ছিল এবং দিনগুলো যাচ্ছিল বেশ ভালো। আর সব থেকে ভালো বন্ডিং তো ছিল দুই ভাইয়ের মধ্যে, সৌরভদা ও তার দাদার মধ্যে। হঠাৎ করে কারোর অশুভ নজর পড়ে গিয়েছিল হয়তো তাদের পরিবারে। সৌরভদার দাদা ও বৌদির মধ্যে হঠাৎ করে মনোমালিন্য শুরু হয় এবং বেশ কিছুদিন ধরে তা চলে। সেটা শেষে গিয়ে এতটাই ব্যাপক আকার নিয়ে নেয় যে তারা ডিসাইড করে তারা একা থাকবে, তাই বৌদি বাড়ি ছেড়ে চলে যায়। সৌরভদার দাদা তার স্ত্রীকে খুব ভালোবাসতো, তাই দিন দিন ডিপ্রেশনে চলে যেতে থাকে। বাড়ির কারোর সাথে কোনো কথা বলতো না, এক প্রকার কথা বলাই প্রায় বন্ধ করে দিয়েছিল। দিন দিন তার দাদার অবস্থা বাজে থেকে বাজে তর হয়ে যেতে লাগলো। শেষের দিনগুলো তো সে নাওয়া খাওয়া সব কিছু বন্ধ করে দিয়েছিল। সবসময় ঘরের মধ্যে ঢুকে ঘর অন্ধকার করে দিয়ে একা একাই কেমন বসে থাকতো। হঠাৎ একদিন সকালে দাদা আমায় নিজের ঘরের মধ্যে ডাকে এবং খুব স্বাভাবিকভাবে আমার সাথে কথা বলে, যেন কিছুই হয়নি, ঠিক আগের মতো। শুধু আমার সাথেই নয়, কিন্তু মা এবং বাবার সাথেও স্বাভাবিকভাবে ব্যবহার করে এবং আমাদের সবার সাথে একসাথে বসেই খুব আনন্দ করে খাওয়া দাওয়াও করে সেই দিন। সৌরভদা আর তার পরিবারের মনে একটু স্বস্তি ফিরে এলো যে না, এইবার হয়তো সে ঠিক হয়ে যাবে। কিন্তু কাউকে সে টেরও পেতে দেয়নি যে তার মাথায় কি চলছে। সেই দিন রাতে খাবার পর আমার সাথে অনেকক্ষণ কথা বলল, প্রায় অনেক রাত পর্যন্ত। তারপর নিজের ঘরে ঢুকে রোজকারের মতো দরজা বন্ধ করে দিল। কে জানতো যে এই দেখাই শেষ দেখা হবে তার সাথে ওর জীবন দশায়। পরদিন সকালে সৌরভদা কাজে বেরিয়ে যায় আর তার দাদা অনেক বেলা পর্যন্ত ঘুমাতো, তাই সকাল সকাল তাকে ডাকা হয়নি। কিন্তু হঠাৎ সৌরভদার ফোনে তার মায়ের কল এলো যে তার দাদাকে অনেকবার ডাকাডাকির পরেও সে নাকি দরজা খুলছে না। সৌরভদা সেটা শুনে হন্তদন্ত হয়ে বাড়িতে পৌঁছায়। বাড়ি পৌঁছে কোনো মতে ভিড় ঠেলে দরজাটা ভেঙে যেটা দেখলো সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তার চোখ দিয়ে জল বয়ে গেল। সে দেখলো তার দাদা গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে আর তার জিভটা বেরিয়ে গেছে। তার দেহের ভারে এতক্ষণে তার পা দুটো মাটিতে লুটিয়ে পড়েছে। সারা বাড়িতে কালো শোকের ছায়া নেমে গেল। সৌরভদা ভীষণভাবে ভেঙে পড়ল ঘটনাতে। পুলিশ এসে নিতর দেহটাকে হসপিটালে নিয়ে যায়। এরপর 3 দিনের শ্রাদ্ধ শান্তির কাজ সম্পন্ন হলো, যেহেতু এটা ছিল অপঘাতে মৃত্যু। ঘটনাটা এই পর্যন্ত স্বাভাবিক ছিল,
কিন্তু এইবার শুরু হলো অশরীরী উপদ্রব। কিছুদিন যেতে না যেতে সৌরভদা তার দাদাকে প্রায়শই স্বপ্নে দেখত। রোজ তার দাদা তার স্বপ্নে এসে তাকে ডাকতো, সৌরভ, তোকে নিয়ে যেতে এসেছি, তুই চলে আয় ভাই আমার সাথে। আমার ওখানে তোকে ছাড়া একা একা ভালো লাগছে না রে, চ না রে ভাই আমার সাথে। আস্তে আস্তে এই উপদ্রব এতটাই বেড়ে যায় যে সৌরভদা এখন চোখ বন্ধ করলেই তার দাদাকে অনুভব করে। তার মনে হয় যেন তার দাদা দরজার কাছে দাঁড়িয়ে আছে। এবং বলে রাখি, সৌরভদার দাদা খুব সিগারেট খেত। এমনও হয়েছে যে সৌরভদার সিগারেটের বক্স থেকে একে একে সিগারেট গায়েব হয়ে যেতে থাকলো। কিছুদিন পর অবশ্য সৌরভদা এই বিষয়টা ফলো করলো। এবার থেকে সৌরভদা সিগারেটগুলো তার বক্সে গুনে গুনে রাখা শুরু করলো এবং দেখলো যে প্রত্যেক দিন 3-4টে করে সিগারেট গায়েব হয়ে যেতে লাগলো। এবং রাতের বেলা তার দাদার ঘরের কাছ থেকে খুব আশ্চর্যজনকভাবে সিগারেটের গন্ধ পাওয়া যেত। ইভেন সৌরভদাও নাকি 2-3 বার এটা দেখেছিল। কিন্তু অবাক কাণ্ড, তার দাদার ঘর তার শ্রাদ্ধের কাজের পর দিন থেকেই তালাবন্ধ করে দেওয়া হয়েছিল। এই ঘটনাগুলি প্রায় প্রত্যেক দিনই ঘটত। ব্যাপারটা হাতের বাইরে চলে গেল ঠিক এই ঘটনাটার পর। ঘটনাটা কিছুটা এরম ছিল যে একদিন সৌরভদার ঘরে তার শালা ঘুরতে এলো, অর্থাৎ তার স্ত্রীর ভাই। এবং সৌরভদার বেহালায় একটা 2তলা নিজেদের বাড়ি ছিল এবং সৌরভদা ও তার স্ত্রী তার শালাকে নিয়ে সেই বাড়িতে ঘুরতে গেল। তারা প্ল্যান করলো যে আজকে তারা লেট নাইট পর্যন্ত ড্রিঙ্ক করবে। বলে রাখা ভালো, সৌরভদার শালা খুব ড্রিঙ্ক করত। তো প্ল্যান অনুযায়ী ছাদে সব কিছু আয়োজন করা হলো। হঠাৎ সৌরভদার শালা তাকে বলে যে সে নাকি আজকে ড্রিঙ্ক করবে না। জামাইবাবু, আজকে ড্রিঙ্ক করবো না গো, আমার না শরীরটা ভালো লাগছে না ঠিক। কথাটা শুনে সৌরভদা ও তার স্ত্রী খুব অবাক হয়ে গেল। ভাবলো যে যেহেতু ড্রিঙ্ক করে সে নাকি আজ বলছে ড্রিঙ্ক করবে না। যাই হোক, তারপর সৌরভদা ও তার স্ত্রী গল্প করছিল এবং সৌরভদার শালা কিরম যেন চুপ করে এক কোণায় বসেছিল। কিছুক্ষণ পর কোনো কাজের জন্য সৌরভদা ও তার স্ত্রী নিচে গেল তার শালাকে ওপরে একটু ওয়েট করতে বলে। কাজ কমপ্লিট করে সৌরভদা ও তার স্ত্রী যখন ছাদে উঠে দেখে যে তার শালা ছাদের ধারে গিয়ে পাঁচিলে হাত রেখে মুখটা নিচের দিকে ঝুঁকিয়ে কার সাথে যেন কথা বলছে। সৌরভদা জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দেয় না তাকে। সৌরভদা অনেকবার ডাকাডাকির পর যখন তার কাছে গিয়ে নিচের দিকে ঝুঁকে দেখল, তখন তার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। দেখলো যে তার দাদা উপরের দিকে তাকিয়ে তার শালার সাথে কথা বলছে। তার দাদার চোখ এইবার সৌরভদার দিকে পড়ল। দেখে মনে হচ্ছিল সে সৌরভদার ওপর প্রচণ্ড রেগে আছে। তার চাউনিটা খুব ভয়ঙ্কর ছিল। সৌরভদা তখন তার পকেট থেকে সিগারেটের বক্সটা নিচে দাঁড়িয়ে থাকা তার দাদার দিকে ছুঁড়ে মারল। দেখলো যে তাতেও তার দাদার কোনো হেলদোল নেই এবং সৌরভদা ও তার স্ত্রী সঙ্গে সঙ্গে নিচের দিকে দৌড়ে দেখতে এলো, ঠিক সেই জায়গাটায় যেখানে তার দাদা দাঁড়িয়েছিল। নিচে এসে তার দাদাকে দেখতে পেল না, কিন্তু যেটা দেখতে পেল সেটা হয়তো না দেখাই ভালো ছিল। দেখলো যে তার শালা ছাদের পাঁচিলের ওপর উঠে হাঁটছে এবং কোনো ডাকাডাকি তার কানে যাচ্ছে না। সঙ্গে সঙ্গে সে তার স্ত্রীকে নিয়ে ছাদে উঠে এলো। তার শালা তখন পাঁচিলে হাঁটতে হাঁটতে হঠাৎ করে পাঁচিলের বাইরে পা ফেলে দেয়। কিন্তু অবাক কাণ্ড, তার পা যেন হাওয়ার ওপর ভাসছে এবং সে নির্দ্বিধায় হাওয়ায় হেঁটে বেড়াচ্ছে। দেখে মনে হচ্ছে সে যেন এক অদৃশ্য পাঁচিলের ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তারপর কোনো রকমে সৌরভদা ও তার স্ত্রী তাকে জড়িয়ে ধরে নিচে নামালো।
তাকে যেন ধরে রাখা যাচ্ছে না এবং সময়ের সাথে সাথে তার অস্থিরতাও বেড়ে যেতে লাগলো। একটা পর্যায়ে গিয়ে প্রায় সৌরভদার সাথে হাতাহাতি শুরু হয়ে গেল এবং সে সৌরভদার গলা টিপে ধরে রাখলো। সৌরভদার স্ত্রী শেষে কোনো উপায় না দেখে তার ভাইকে জড়িয়ে হনুমান চালিসা পাঠ করতে শুরু করলো। আসলে দাদা ও বৌদি দুজনেই বজরংবলীর খুব বড় ভক্ত ছিল এবং তাদের বিশ্বাসও ছিল অটুট তার আরাধ্যের ওপর। এবং হনুমান চল্লিশার পাঠ যত এগাচ্ছিল সৌরভদার শালা তত আরও বেশি ছটপট এবং চেল্লানো শুরু করলো। কি বীভৎস ছিল সেই চিৎকার, যেন মনে হচ্ছে তার কাটা ঘায়ে কেউ নুন আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছে। এতক্ষণে তার বাড়ির আশেপাশে থাকা প্রতিবেশীরা জড়ো হয়ে গিয়েছিল। হনুমান চালিসার পাঠ শেষে তার শালা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল এবং তাকে নিয়ে বিছানায় শুইয়ে দেওয়া হলো। ওই রাতটা খুব ভয়ে ভয়ে কাটিয়েছিল সৌরভদা আর বৌদি। পরদিন তাকে ঠাকুরমশাইয়ের কাছে নিয়ে গিয়ে সমস্ত কথা বলার পর ঠাকুরমশাই জানায় যে সৌরভদার জীবনহানির আশঙ্কা ছিল এবং তার ভাগ্য এতটাই সুপ্রসন্ন ছিল যে সে মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছে। আর এটাও বলে যে তার দাদার লক্ষ্য ছিল যে কোনোভাবে তাকে নিজের সাথে নিয়ে যাওয়া। তাই যত তাড়াতাড়ি সম্ভব সে যেন তার দাদার পিণ্ড দান করে। আর কিছুদিন পর সৌরভদা গয়ায় গিয়ে তার দাদার পিণ্ড দান করে এবং সব কিছু এখন স্বাভাবিক আছে। কিন্তু এই ট্রমাটা কাটাতে সৌরভদার আরও বেশ কিছুদিন সময় লেগেছিল এবং এই ঘটনাটা সৌরভদার মুখ থেকে শুনে আমার গায়ে কাঁটা দিয়ে দিয়েছিল। এই ছিল সায়নের কাছ থেকে শোনা তার সৌরভদার সাথে ঘটে যাওয়া একটি অত্যন্ত ভয়ঙ্কর একটা ঘটনা। তো কেমন লাগলো প্রথম ঘটনাটা? এবার আমরা যাব আমাদের দ্বিতীয় ঘটনার দিকে। দ্বিতীয় ঘটনাটা পাঠিয়েছে সুষমা। সে বিয়ে করে শ্বশুরবাড়ি যাওয়ার পর দিন থেকেই কিছু একটা অলৌকিক অনুভব করতে পারত এবং তার সাথে কিছু না কিছু ঘটে চলতো। একটা পর্যায়ে এসে এটা মারাত্মক আকার ধারণ করে। আর এই পুরো ঘটনাটা আমি তার ভাষায় তুলে ধরছি। দাদা, আশা করি তুমি খুব ভালো আছো। আমার নাম সুষমা দাস। আমি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে লিখছি। ঘটনাগুচ্ছ পরিবার নতুন হলেও এই কদিনের মধ্যে খুব বড় ভক্ত হয়ে গেছি। আমি আমার জীবনে ঘটা একটি অদ্ভুত ঘটনা লিখছি এবং তার আগে আমি একটা অত্যন্ত ছোট জাস্ট 4-5 লাইনের ঘটনা বলে রাখছি, যেটা আমি আজ পর্যন্ত অনুভব করি। আমার বিয়ের প্রায় 5 মাস আগে আমার হাজবেন্ডের ঠাকুমা মারা যান এবং আমি বিয়ে করে আসার পর থেকেই ওই বাড়িতে তার উপস্থিতি স্পষ্ট বুঝতে পারতাম, কিন্তু কোনো ক্ষতি করেননি তিনি আমার। তাই দিন যাওয়ার সাথে সাথে আমার ভয়টাও কমে যেতে লাগলো এবং আমি এখন অভ্যস্ত হয়ে গেছি ঘটনাটার সাথে। এই ছিল একটা অত্যন্ত ছোট্ট ঘটনা। এবার আমরা আসি আমাদের মূল ঘটনায়। আমার বিয়ের প্রায় 2 বছর পর আমি প্রেগনেন্ট হই। যখন ঘটনাটা ঘটা শুরু হয় তখন আমি প্রায় 5 মাসের প্রেগনেন্ট। ঘটনার স্বার্থে বলে রাখি, আমাদের মাছের ব্যবসা আছে, যাকে ফিশারি বলা হয়। ফিশারিটা ছিল বাড়ির 100 মিটারের মধ্যেই, তাই বাড়ি থেকে ডাক দিলেই ফিশারি থেকে শোনা যেত। তো তার জন্য আমার হাজবেন্ড এবং শ্বশুর রাতের বেলায় ফিশারিতেই থাকতো, ফিশারি পাহারা দেওয়ার জন্য। এবং আমার শাশুড়ি রাতে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়লে ভোর হওয়ার আগে পর্যন্ত তার ঘুম ভাঙানোর সাধ্য কারোর ছিল না। তাই বলাই যায় রাতের বেলায় আমি প্রায় একাই থাকতাম। প্রায় বেশ কিছু দিন ধরে ঘুমানোর পর যখন খুব গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ছি, তখন একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেতাম আর তারপরই ঘুমটা ভেঙে যেত। বেশ কয়েকদিন এই ঘটনাটা চলার পর আমি একদিন এই ব্যাপারটা আমার হাজবেন্ডকে জানালাম।
তো ও আমার থেকে পুরো ঘটনাটা শোনার পর আমায় বলল যে এখন হয়তো শরীর দুর্বলতার কারণে এমনটা মনে হচ্ছে। ও সেরকম কিছু না, বাদ দাও। আর তুমি এইগুলো নিয়ে একদম মাথা ঘামিও না, আর চিন্তাও করো না। ওর বলার পর আমি ঘটনাটা বাদ দেব ভাবলেও একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে একদিন, খুব বেশি হলে 2 দিন হবে, তাই বলে প্রায় 5-7 দিন ধরে আমি একই ঘটনা দেখে যাচ্ছি। এটা একটু বেশি অদ্ভুত নয় কি? যাই হোক, ওর কথাটা মেনে নিয়ে ভাবলাম হয়তো তাই হবে। কিন্তু সেই দিন আমার একটু বেশি ভয় পায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি নিজের ঘরে গেলাম, কিন্তু ভয় লাগার জন্য আমি সেদিন আলোটা জ্বালিয়ে রেখেছিলাম। তো প্রত্যেক দিন আমি ঘুমানোর আগে কিছুক্ষণ বই পড়ি, এটা আমার নেশা বলতে পারো, তারপর ঘুমোই। সেই দিন ঠিক তাই, ঘুমোতে ঘুমোতে প্রায় 12টা বেজে যায়, আর আমি বই পড়তে পড়তে কখন যেন ঘুমিয়ে পড়ি নিজেরই অজান্তে। তারপর আমি শুনতে পাই একটা ছোট্ট বাচ্চা মেয়ে খুব কাঁদছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। বাচ্চাটার কান্নার আওয়াজটা খুবই অসহ্য লাগছিল, যেন কানে নেওয়া যাচ্ছে না। এবং তারপরই দেখতে পাই একটা কালো কুচকুচে বিড়াল আমার দিকে হিংস্র জানোয়ারের মতো কেমন করে যেন তাকিয়েছিল, এবং আমার চারদিকে ধোঁয়ায় ভরে যাচ্ছে। এটা দেখার পর হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায় এবং আমি বিছানার উপর লাফিয়ে বসি। তারপর আমি 2টো জিনিস লক্ষ্য করি, এক ওই ধোঁয়া, আর ওর সাথে একটা বিশ্রী গন্ধ। গন্ধটা এতটাই বিশ্রী ছিল যেটা নাকে আসার পর যেন মনে হচ্ছিল এক্ষুনি বমি হয়ে যাবে। তাই আমি ঘরের পূর্ব দিকের জানলাটা খুলে বাইরের দিকে তাকিয়েছিলাম। সেদিন অমাবস্যা হওয়ার কারণে বাইরেটা বেশ অন্ধকার ছিল। কিছুক্ষণ পর বাইরে যাওয়ার জন্য রুমের দরজা খুললাম। এমন সময় মনে হলো যেন একটা কেউ পেছন দিয়ে দৌড়ে পালিয়ে গেল আমার বুঝে ওঠার আগেই। আমার গাটা কিরম যেন ছমছম করে উঠল। আমার রুমের সামনে গলন অর্থাৎ বিশাল বড় বারান্দা, আর ওটা পেরিয়ে গেলে বৈঠক ঘর, তারপর বাইরে যাওয়ার জন্য সদর দরজা। রুমের বাইরেটা আলো না থাকায় খুবই অন্ধকার ছিল, তাই আমি বৈঠকের আলোটা জ্বালিয়ে বাইরে বেরালাম। হাতে অবশ্য একটা টর্চ লাইট আমার ছিল, এবং আমাদের বাড়িটা ছিল একটু শেষের দিকে, তাই পরের বাড়ির থেকে আমাদের বাড়ির বেশ কিছুটা দূরত্ব ছিল, তাও ধরে নাও 200-250 হাত। বাড়ির সদর থেকে বেরিয়ে ফিশারিতে যেতে সেদিন বেশ একটু ভয়ই লাগছিল। তারপর একটু আগেই সেই খারাপ স্বপ্নটা দেখেছি। তারপর কিছুটা দূরে তাকাতেই দেখছি একটা কালো কুচকুচে বিড়াল। হঠাৎ স্বপ্নের কথাটা মাথায় এলো। সেই একইভাবে আমার দিকে তাকিয়ে আছে একটা হিংস্র জানোয়ারের মতো দৃষ্টি করে, ঠিক যেমনটা স্বপ্নে দেখেছিলাম। একটা বিড়াল যে এতটা ভয়ঙ্করভাবে তাকিয়ে থাকতে পারে আমি যেন বিশ্বাসই করতে পারছিলাম না। প্রচণ্ড ভয়ে আমি যেন ওখান থেকে নড়ার শক্তি হারিয়ে ফেলেছিলাম। বিড়ালটা আমার দিকে এবারে 1 পা 2 পা করে ক্রমশ এগিয়ে আসতে লাগলো। তখন আমার সারা শরীরটা যেন খুব ভারী হয়ে আসছিল, আমার নড়ার কোনো ক্ষমতা ছিল না। অবশেষে কোনো মতে ভগবানের নাম নিয়ে কিছুটা শক্তি সঞ্চয় করে প্রাণপণে ওখান থেকে পালিয়ে সদর দরজায় ঢুকে দরজা বন্ধ করে দিই। তারপর সোজা রুমে ঢুকি এবং রুমের দরজাও বন্ধ করে দিই। দেখছি তখনও ওই ধোঁয়া আর বিশ্রী গন্ধটা যেন একটুও কমেনি। তখন বেশ অবাক হলাম আমি। আরে, আমি তো প্রায় 10 মিনিট হলো বাইরে গেছিলাম, তার উপর দরজা জানলা খোলা, তাও ধোঁয়া এবং গন্ধটা একটুও কমেনি। এবার ভয়টা আরো বেশি হতে লাগলো, কিন্তু উপায় নেই, বাড়িতেও কেউ নেই যে ডাকবো, আর শাশুড়ি মাকে ডেকে কোনো লাভও নেই, কারণ তার ঘুম ভাঙবেই না সে যতই ডাকাডাকি করি।
আর যে চেঁচিয়ে ফিশারি পর্যন্ত ডাকবো সেই ক্ষমতাও ছিল না। তারপর জানালা দুটো বন্ধ করে কি করব ভেবে উঠতে পারছিলাম না। শেষমেশ ঠাকুরের কাছে শ্রীমদ্ ভগবদ্ গীতা বই ছিল, ওটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন এবং আমি রোজ সকালে স্নান করার পর ওটা পাঠ করি। তাই ভয় লাগছে বলে আমি ওটা সবে নিয়ে পড়তে যাব, ঠিক এমন সময়ে জানলার বাইরে দিয়ে কিছু একটা আওয়াজ শুনতে পেলাম। জানলাটা খুলতেই দেখি বাইরে আমার জানলার ঠিক সোজা এবং অনেকটা দূরে একটা তেঁতুল গাছ, আর তার নিচেই একটা লাল জামা পরা ছোট্ট বাচ্চা মেয়ে বসে আমার মুখের দিকে তাকিয়ে আছে, আর তার কোলে একটা কালো কুচকুচে বিড়াল। তখন আমার সারা শরীর যেন অবশ হয়ে আসছিল। আমি মনে মনেই ভাবলাম, আরে এটা তো সেই বিড়ালটা যেটা আমি স্বপ্নে আর কিছুক্ষণ আগে বাইরে দেখেছিলাম। ঠিক তেমন কান্নার আওয়াজটাও শুনতে পাচ্ছিলাম যেমনটা স্বপ্নে শুনতাম, কিন্তু স্বপ্নে কাউকে দেখতে পেতাম না। তবে এইবার স্পষ্ট দেখতে পাচ্ছি প্রথমবারের জন্য সেই ছোট্ট বাচ্চা মেয়েটাকে। হঠাৎ চোখের সামনে থেকেই সেই মেয়েটা উধাও হয়ে গেল, আর বিড়ালটাও গায়েব। এই দৃশ্য দেখার পর আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত প্রবাহিত হতে লাগলো, আর সাথে মাথাও ঘোরাচ্ছিল খুব। তাই কোনো মতে জানালা দুটো তাড়াতাড়ি দিয়ে বিছানায় এসে ধপ করে বসে পড়ি, এবং কখন যে জ্ঞান হারাই সেটা আমার অজানা। সব কিছু জানতে পারি পরের দিন সন্ধ্যাবেলায়, এবং মাঝের ঘটনাটা আমার বাড়ির সবার কাছ থেকে শোনা। কারণ যা ঘটেছে আমার সঙ্গে তার কিছুই মনে নেই আমার। সেদিন সকালবেলায় আমার হাজবেন্ড প্রায় 5টার দিকে বাড়ি আসে এবং প্রতিদিনের মতো আমাকে ডাকে। কি গো, শুনছো? দরজাটা খোলো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো। আরে কি হলো, দরজাটা খুলবে তো? কোনো সাড়া শব্দ না পেয়ে আমি ঘুমাচ্ছি ভেবে আমাকে আর ডাকাডাকি করে না। মায়ের কাছ থেকে পেছনের রান্নাঘরের চাবি নিয়ে আমার হাজবেন্ড বাড়ির ভিতরে ঢোকে, আর রুমের বাইরে থেকে জানলাটা খুলে দেখে যে আমি ঘুমাচ্ছি। তাই ও জানলা থেকে হাত বাড়িয়ে রুমের শিকলটা খুলে ঘরে ঢোকে এবং বিছানায় উঠে বলে যে, কি গো, তুমি শুনতে পাচ্ছ না? কত করে ডাকলাম তোমায়। তবুও আমার ঘুম ভাঙেনি এত কিছু বলার পরেও। আমি কোনো সাড়াই দিচ্ছিলাম না। তাই ও ভেবে নেয় যে আমি খুব গভীর ঘুমে আছি, আমার রাতে হয়তো ভালো ঘুম হয়নি তার জন্য। তারপরও বেশি ডাকাডাকি না করে আমার পাশে শুয়ে পড়ে। হঠাৎ ওর ঘুম ভাঙার পর দেখছে যে আমি নাকি উঠে বসে ওর মুখের দিকে বড় বড় চোখ করে এক দৃষ্টে তাকিয়ে আছি, কিন্তু কোনো কথা বলছি না। তারপর ও নাকি অনেক কথা বলে, কিন্তু আমি ওর কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছিলাম না, শুধুমাত্র ওর মুখের দিকে তাকিয়েছিলাম। এটা দেখার পর আমার হাজবেন্ড ওর মা বাবাকে ডাকে। মা, ও মা, বাবা, একটু আসো তো ঘরে। এবং ওনারাও এসে আমায় প্রশ্ন করলে আমি কোনো উত্তর দিচ্ছিলাম না, শুধু সবার মুখের দিকে একে একে তাকাচ্ছি, কিছুটা রেগে গেলে যেভাবে তাকায় ঠিক সেইভাবে। ঘটনাটা আমার শাশুড়ি মায়ের একদমই ভালো না লাগায় আমার মাকে ফোন করে সব কিছু বলে। দিদি, আমাদের বাড়িতে আপনি একটু আসতে পারবেন? আপনার মেয়ের শরীরটা না হট করে খুব খারাপ হয়ে গেছে। এবং তারা সিদ্ধান্ত নেয় যে আমায় বাপের বাড়ি কিছুদিনের জন্য পাঠিয়ে দেওয়া হবে। তারপর অনেক করে সবাই জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কিন্তু আমি নাকি শুধুই কান্না করছিলাম। তারপর আমার হাজবেন্ড আমায় বাপের বাড়ি এসে রেখে যায়, এবং আমার বাড়ির কাছেই ভালো গুণিন ছিল। আমার মা তার কাছে আমায় নিয়ে যায়, এবং সেই গুণিনটি আমায় একটি মাদুলি করে দিয়েছিল, এবং এটাও বলেছিল আমি যেন সেইটা না খুলি। এবং মাদুলিটা আমার মা
আমার হাতে বেঁধে দেয়। মাদুলিটা পরার কিছুদিনের পর থেকেই আমি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাই এবং এখনও ওই মাদুলিটা আমার হাতে বাঁধা। আশ্চর্যের বিষয় হলো এই যে ওই দিন রাতের ঘটনার পরের দিন বিকেল পর্যন্ত আমার কোনো কথাই আর মনে ছিল না। এই প্রথম লেখা ঘটনা, জানি অনেক ভুল ত্রুটি হয়েছে, নিজ গুণে ক্ষমা করো। দাদা, আমি তোমার থেকে অনেকটা ছোট। অনুরোধ রইল আমার এই ঘটনাটা তোমার ঘটনাগুচ্ছ পরিবারের সকল সদস্যকে পড়ে শোনাবে। যদি আমার এই ঘটনাটা সিলেক্ট হয় তবে আমি আরও কিছু ঘটনা লিখে পাঠাবো। তোমার কাছে অনেক অনুরোধ রইল আমার এই ঘটনাটা শোনানোর জন্য। এই ছিল সুষমার সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা এবং এই ঘটনাটা খুবই গা ছমছমে লেগেছে। বিশেষ করে এই লাইনটা শোনার পর আমার লোম কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গিয়েছিল যখন সুষমা জানলাটা খুলে দেখল যে দূরে ওই তেঁতুল গাছটার তলায় সেই বাচ্চা মেয়েটি বসে, যার কান্না সে নাকি রোজ স্বপ্নে শুনতে পেত, এবং তার কোলে সেই কালো কুচকুচে বেড়ালটা, এবং তারা দুজনেই সুষমার মুখের দিকে তাকিয়ে। যেহেতু সুষমার পাঠানো ঘটনাটা বেশ বড় ছিল তাই আমার স্টোরি টেলিং করতে খুবই মজা লেগেছে। এবং তোমাদের ঘটনাটা কেমন লেগেছে, আর গ্রাম বাংলার ভূতের ঘটনাগুলো তোমরা আরও বেশি করে শুনতে চাও কি না জানিও। এবং তোমরা কিরাম লেন্থের স্টোরি শুনতে চাও, সেটা কি ছোট হলে ভালো লাগবে না বড় হলে, কিংবা কিরাম ধরনের স্টোরি তোমরা শুনতে চাও তাও জানিও। তাহলে আমি সেই মতো স্টোরি কালেক্ট করে ঘটনাগুচ্ছতে তুলে ধরবো। আর সুষমার কাছ থেকে এত ভালো একটা ঘটনা পাওয়ার জন্য আমাদের ঘটনাগুচ্ছ পরিবারের তরফ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আমরা আশা করব এরম আরও ভালো ভালো ঘটনা তার কাছ থেকে পাওয়ার। তো এই ছিল আমাদের 3rd এপিসোডের দুটো জমজমাট ঘটনা দুটো কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমায় আরও মোটিভেট করে অনেক ভালো ভালো ঘটনা দিয়ে তোমাদের এন্টারটেন করার। একটা এপিসোডের পেছনে 1 সপ্তাহের পরিশ্রম লুকিয়ে থাকে, তাই ঘটনাগুলো ভালো লাগলে সবাই লাইক করে একটা কমেন্ট রেখে যেও। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিও, কারণ প্রায় 80 থেকে 90% বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখলেও চ্যানেল সাবস্ক্রাইব করে না। এবং একটা ছোট্ট ঘোষণা, আমাদের 2nd এপিসোড নির্দিষ্ট সময়ের 1.5 ঘন্টা আগেই বাই মিস্টেক পোস্ট হয়ে গিয়েছিল আগের সপ্তাহে, তাই 2nd এপিসোডের নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে গেছিলো। তাই তোমরা যখন সেটা ক্লিক করেছিলে তখন ভিডিওটা আর দেখতে পাওনি, কারণ আমি পোস্ট হওয়া 2 মিনিটের মধ্যেই ডিলিট করে দিই এবং পুনরায় আমাদের নির্দিষ্ট সময়ে 10টায় আবার পোস্ট করি। তাই যারা দেখোনি তারা 2nd এপিসোডটা দেখে আসো। এবং বলে রাখি, আমায় ঘটনা পাঠাতে হলে তুমি মেইল করতে পারো ঘটনাগুচ্ছ@gmail.com কিংবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করেও তোমরা ঘটনা পাঠাতে পারো। তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমায় ঘটনা পাঠাতে পারো। এই সমস্ত লিঙ্ক খুব সহজেই স্ক্রিনে পেয়ে যাবে এবং ডেসক্রিপশানেও পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের শনিবার ঠিক রাত 10টায়। ততক্ষণ রাধে রাধে।